আসসালামু আলাইকুম। সুপ্রিয় আইনের শিক্ষার্থীরা, আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন। আপনাদের সাকসেস হওয়ার খুব যে একটা রাস্তা অর্থাৎ পথ, সেটা খুবই কাছে। অর্থাৎ আপনাদের পরীক্ষা, একটা জিনিস মনে রাখবেন, পরীক্ষাটা খুবই আনন্দের। তো আপনাদের এই পরীক্ষাকে কেন্দ্র করে যেসব ভাই ও বোনেরা এই এলএলবি কমপ্লিট করার পরে যারা বার কাউন্সিলে পরীক্ষা দিবেন, তাদের জন্য কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং সাজেশন এবং পরামর্শমূলক কথা থাকবে এই ভিডিওতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনি দেখবেন। হয়তোবা ভিডিওটি আপনার একটু হলেও উপকারে আসতে পারে। ধন্যবাদ। তো আপনারা জানেন যে বার কাউন্সিল পরীক্ষায় মোট 100টি এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়, অর্থাৎ 100তে 100 নম্বর থাকে, সময় 1 ঘন্টা। তো এটা আসলে যারা একটু স্টাডি করেন, চর্চা করেন, তাদের জন্য খুবই সহজ, আর যারা স্টাডি করেন না তাদের জন্য একটু কঠিন। তো আশা করি সকলের পরীক্ষাই ভালো হবে, সবাই সুন্দরভাবে পরীক্ষা সম্পন্ন করতে পারবেন এবং কৃতকার্য হতে পারবেন, এই প্রত্যাশা সকল শিক্ষার্থীর প্রতি। তো আজকে আপনাদের সামনে কয়েকটি পরীক্ষায় আসার উপযোগী কয়েকটি বহু নির্বাচনী অর্থাৎ এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকে আপনাদের সামনে কয়েকটি ফৌজদারি কার্যবিধির কয়েকটি বহু নির্বাচনী নিয়ে আজকে আলোচনা করব। ফার্স্ট হচ্ছে ফৌজদারি কার্যবিধির আমি আজকে 10টি বহু নির্বাচনী প্রশ্ন আপনাদের সামনে উত্থাপন করব। যদি কপাল ভালো হয় সেখান থেকে হয়তো বা 2-1টি আপনার পরীক্ষা আসতেও পারে। আশা করি সব অবশ্যই একটু চর্চা করে নেবেন। 1 নম্বর হচ্ছে কোন পরিস্থিতি থেকে শান্তিভঙ্গের আশঙ্কা থাকলে ফৌজদারি কার্যবিধির 145 ধারার ক্ষমতা প্রয়োগ করা যাবে। প্রশ্নটি আবারও ভালো করে আপনারা শুনুন, যে কোন পরিস্থিতি থেকে শান্তিভঙ্গের আশঙ্কা থাকলে ফৌজদারি কার্যবিধির 145 ধারার ক্ষমতা প্রয়োগ করা যাবে। উত্তর হচ্ছে জমির দখলজনিত বিরোধ। উত্তরটা মনে রাখবেন সবাই, জমির দখলজনিত বিরোধ। এরপরে 2 নম্বরে হচ্ছে একটি সবথেকে কমন একটা বিষয়, অনেক সময় আমরা সহজ কিন্তু আমরা পারি না। কমন বিষয় হচ্ছে এফআইআর এর শব্দরূপ অর্থাৎ পূর্ণাঙ্গ শব্দরূপ কোনটি। তা এফে ফার্স্ট, আইতে ইনফরমেশন, আর এ রিপোর্ট। এটা মনে রাখতে হবে সুপ্রিয় শিক্ষার্থীরা। ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, যেটাকে বলা হয় এফআইআর। এটা কিন্তু যারা আইনজীবী আছেন বা কোর্ট, থানা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ। সুপ্রিয় শিক্ষার্থীরা এটা মনে রাখতে হবে। এরপরে নাম্বার 3 হচ্ছে, দেখেন, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 এর কোন ধারার অধীনে পুলিশ সাক্ষীকে পরীক্ষা করে। অর্থাৎ প্রশ্নটি আবারও যদি আমি একটু আপনাদেরকে ভালো করে শোনাই, তাহলে হচ্ছে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 এর কোন ধারার অধীনে পুলিশ সাক্ষীকে পরীক্ষা করে। এটা মনে রাখবেন, উত্তরটি এটা কিন্তু একটু আয়ত্ত করে নিতে হবে। 161 ধারার অধীনে, এটা মনে রাখবেন, 161 ধারার অধীনে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমি যে আপনাদের সামনে প্রশ্নটি উত্থাপন করব সেটি হচ্ছে, একটু এগুলো বারবার চর্চা করতে হবে। বারবার চর্চা করা ছাড়া আসলে কিন্তু কোনো কিছুই ভালো কিছু করা যায় না। এরপর হচ্ছে নাম্বার 4, আজকে আমি মাত্র 10টি বহু নির্বাচনী প্রশ্ন এবং এর উত্তর আলোচনা করব। ফৌজদারি কার্যবিধির 164 ধারা অনুসারে একজন আসামির দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধ করার ক্ষমতা কার। এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। অর্থাৎ 164 ধারা সম্পর্কে আমাদের অনেকেরই কিন্তু ধারণা আছে। আসলে এটি কে কে গ্রহণ করতে পারেন দোষ স্বীকারোক্তিমূলক, এটা কিন্তু আমাদের অনেকেরই জানা নেই, একটু আয়ত্ত করে নেবেন। এটা হচ্ছে 3 জন এটা নিতে পারেন। একজন হচ্ছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় নম্বর হচ্ছে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, তৃতীয় হচ্ছে ক্ষমতাপ্রাপ্ত অর্থাৎ দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটগণ। এই
সাক্ষ্য গ্রহণের জবানবন্দি নিতে পারেন। এরপরে নাম্বার 5 খুবই কমন এবং খুবই ইজি একটা প্রশ্ন, সেটা হচ্ছে কখন অধিকতর তদন্ত করা যায়। কখন অধিকতর তদন্ত করা যায়? আসলে অধিকতর তদন্ত করতে কোনো সময় লাগে না, মামলার যে কোনো পর্যায়েই অধিকতর তদন্ত করা যায়, এটা আমাদেরকে মনে রাখতে হবে। এরপরে কমপ্লেইন্ট বলতে কি বোঝায়? অর্থাৎ কমপ্লেইন্ট বলতে তো অভিযোগ, অলরেডি বিদ্যুৎ তো চলে গিয়েছে, যাক তারপর আমাদের কাজ চালিয়ে যেতে হবে। কমপ্লেইন্ট বলতে তো আসলে অভিযোগকে বোঝায়, বাট হচ্ছে কমপ্লেইন্ট এখানে একটি আলাদা আইনে প্রয়োগ করা হয়। এরপরে হচ্ছে কি বোঝায়, এটার উত্তর হবে কমপ্লেইন্ট এখানে আইনের ধারায়, আইনের ক্ষেত্রে এটার উত্তর হবে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট দায়েরকৃত যে অভিযোগগুলো হয়, এখানে এটাকে কমপ্লেইন্ট বলতে বোঝানো হয়েছে সুপ্রিয় শিক্ষার্থীরা। এরপরে আমি 7 নম্বর প্রশ্ন আপনাদের সামনে উত্থাপন করব। 7 নম্বর হচ্ছে নালিশি মামলার ক্ষেত্রে নালিশ গ্রহণের এখতিয়ার না থাকলে ম্যাজিস্ট্রেটগণ কি করবেন? অর্থাৎ নালিশি মামলার ক্ষেত্রে নালিশ গ্রহণের এখতিয়ার যদি না থাকে ম্যাজিস্ট্রেটের, তখন তিনি কি করবেন? অর্থাৎ এইটা তখন তাকে নালিশটি ফেরত দিতে হবে, অর্থাৎ ম্যাজিস্ট্রেটগণ নালিশটি ফেরত দিবেন। এরপরে নাম্বার 8 একটু ভালোভাবে চর্চা করার চেষ্টা করবেন। ফৌজদারি মামলার আসামি কোন পর্যায়ে ডিসচার্জের আবেদন করতে পারেন? ফৌজদারি মামলার কোন পর্যায়ে মামলার ডিসচার্জের অর্থাৎ নাম কাটানোর জন্য, আমরা যেটা বাঙালিয়ানাভাবে যেটা বুঝি, তার নাম সেখান থেকে না করার জন্য কোন পর্যায়ে তিনি আবেদন করতে পারেন? অর্থাৎ ফৌজদারি মামলার চার্জ গঠনের সময় ডিসচার্জ হতে পারে, অর্থাৎ নাম কর্তন করা হতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আছে ফৌজদারি মামলার চার্জ গঠনের দায়িত্ব কার? অর্থাৎ ফৌজদারি মামলায় চার্জ গঠনের দায়িত্ব কার? এইটা হচ্ছে সম্পূর্ণ আদালতের, অর্থাৎ ফৌজদারি মামলায় চার্জ গঠনের দায়িত্ব একমাত্র আদালতের, এটা মনে রাখবেন। এরপরে নাম্বার একদম লাস্ট এবং সর্বশেষ যে প্রশ্ন এবং উত্তর, সেটা হচ্ছে আসামির অনুপস্থিতিতে বিচার সংক্রান্ত বিধানটি দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 এর কোন ধারায় আছে? অর্থাৎ বুঝতে পারতেছেন যে আসামির অনুপস্থিতিতে বিচার সংক্রান্ত বিধানটি দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 এর কোন ধারায় আছে? নিশ্চয়ই প্রশ্নটা বুঝতে পারছেন। উত্তর হচ্ছে 339 এর বি ধারায়। 339 এর বি ধারায় এই প্রশ্নটি আছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, সর্বশেষ কিছু কথা বলবো, সেটা হচ্ছে পরীক্ষা খুবই কাছে, আর মাত্র কয়েকদিনের মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হবে। অর্থাৎ 25 তারিখে এ মাসেরই 25 তারিখ এবং শুক্রবার বিকাল 3টা থেকে 4টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবং পরীক্ষা পদ্ধতিটা যারা ভালো করে জানেন তারা, আর যারা না জানেন তারাও একটু এই ব্যাপারে শুনে নিতে পারেন। 1 ঘন্টার পরীক্ষা হবে, 100 মার্কের নাম্বারের পরীক্ষা হবে এবং 100 মার্ক থেকে প্রত্যেকটা ভুল উত্তরের জন্য 0.25 করে কাটা হবে। অর্থাৎ আপনি যদি পুরো 4টা উত্তর ভুল করেন, তাহলে আপনার সঠিক নাম্বার থেকে 1 নাম্বার কর্তন করা হবে। অতএব খুবই সাবধান এবং খুব সিনসিয়ারলি পরীক্ষা দিতে হবে, খুব সাবধানতার সাথে ভেবে চিনতে পরীক্ষা দিতে হবে। সুপ্রিয় আইন বিষয়ের পরীক্ষার্থীরা, বার কাউন্সিলে যারা চেষ্টা করবেন তাদের জন্য সবার শুভকামনা। তবে সাথে কিছু কথা বলে রাখি, যারা পরীক্ষা দিবেন তারা পরীক্ষার দিন আপনার এডমিট কার্ড, তারপরে 2 থেকে 3টি কলম বা 4টি কলম, অনেক সময় একটা কলম নষ্ট হয়ে যায়, তারপরে সাথে নিতে পারেন রাবার, নিতে পারেন পেন্সিল, এটা নিতে পারেন একটি ছাতা, তারপরে আপনি সাথে নিতে পারেন একটি টর্চ লাইট। অনেক সময় মনে করেন যে আবার লাইট দিয়ে কি হবে, একটু বলে রাখি যে অনেক সময় দেখা যায় যে এই পরীক্ষা চলাকালীন হঠাৎ করে বিদ্যুৎ চলে যায়, অর্থাৎ পরীক্ষাটা কিন্তু হবে বিকালে 3টা থেকে 4টা। তো সেক্ষেত্রে দেখা যাবে যে হঠাৎ করে বিদ্যুৎ বিভ্রাট হলো, যেহেতু আমাদের একদম রোডের উপর দিয়ে তার এই ধরনের সিস্টেম আমাদের দেশে, যে কোনো সময় বিদ্যুৎ চলে যেতেই পারে।
তো সেক্ষেত্রে অন্ধকারে কিন্তু আপনি পরীক্ষা দিতে পারবেন না। আমাদের অনেক বড় বড় ভবন, অনেক সময় অনেক ঘিজিবিজি অনেক জায়গায় আমাদের কেন্দ্র থাকে, যেখানে আসলে আলোর পর্যাপ্ত ব্যবস্থা থাকে না, জেনারেটর থাকে না, আইপিএস থাকে না। তখন কিন্তু আপনি একটি বড় ধরনের বিপদে পড়ে যেতে পারেন। তো এই বিষয়গুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, এবং যদিও বিষয়টি একটু অন্যরকম মনে হচ্ছে, তো অবশ্যই বিষয়গুলো খেয়াল রাখবেন এবং সময় মেনটেন করবেন। আশা করি যে এই পরামর্শগুলো কাজে লাগবে। প্রচুর পরিমাণে স্টাডি করেন, ধৈর্য সহকারে পরীক্ষা দেন, ইনশাআল্লাহ সফলতা আপনার আসবেই। সবার সুস্বাস্থ্য কামনা করে, পরীক্ষার সফলতা কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।